আমার মনে হয় আজকের দিনের বাচ্চারা বোধহয় এই স্ট্রেসটা নিতে পারে, তার কারণ তাদের চিন্তা শক্তি, তাদের চিন্তাধারা আমরা যদি ভাবি, তারা কিন্তু অনেকটা ডিফারেন্ট ওয়েতে ভাবে। আমাদের সঙ্গে আমাদের বয়সের অ্যাঙ্গেল থেকে ভেবে, আমাদের ধারণা দিয়ে ভেবে কিন্তু আমরা ওদিকে বুঝবো না। এই যে কিছু কোশ্চেন লিখতে দিচ্ছি, সেটার অ্যান্সারটা যখনই সে খুঁজে পাচ্ছে না, তখনই সে গুগল থেকে, চ্যাটজিপিটি থেকে লিখতে চাইছে। এর ফলে কি হচ্ছে, তার নিজস্ব যে চিন্তা শক্তি, এটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। কোনো বাচ্চা এখন থিঙ্ক করে না, রিলাই করে দিচ্ছে পুরোপুরি চ্যাটজিপিটির উপর। যখনই কোনো কোশ্চেন দিচ্ছি, কোনো কিছু আমরা ক্লাসে করাই, সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে দাঁড়িয়ে পড়ে সে বলে, তুমি এই অ্যান্সারটা করিয়ে দেবে, পাঠিয়ে দেবে, পিডিএফ করে দিয়ে দেবে। এই যে আমি খুঁজবো, প্রশ্নের উত্তরটা খুঁজবো, এটাই তো একটা স্টুডেন্টের লাইফের একটা ইম্পর্টেন্ট জব। বেঙ্গলিজদের মধ্যে একটা ব্যাপার থাকে, বা বেঙ্গলে আমরা যারা থাকি, বা অধিকাংশ প্যারেন্টসদের মধ্যেই ব্যাপারটা থাকে, আমরা না খুব সেফ চিন্তা ভাবনা করি। মানে আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য সবসময় একটা সেফ ওয়ার্ল্ডের কথা ভাবি, যে আমার ছেলেমেয়েরা কোনো স্ট্রাগল করবে না, সুন্দরভাবে লাইফে যেন সেট হয়ে যায়। সেটা সব বাবা মাই আমরা ভাবি, অভিভাবকদের ক্ষেত্রে এই চিন্তাটা খুব স্বাভাবিক। সেক্ষেত্রে আমরা জানি যে কয়েকটা কথাই, প্রফেশনের কথা জানি যেখানে যথেষ্ট পরিমাণে সম্মান আছে এবং সেখানে সেট হয়ে যেতে পারলে খুব ভালো। কিন্তু সেখানে যে এত কম্পিটিশন বেড়ে গেছে বিগত বছরের, এই ব্যাপারগুলো তো আমরা বুঝতে পারছি না। আর অন্যান্য লাইন যে রয়েছে, সেই ব্যাপারে কিন্তু অ্যাওয়ারনেস আমার মনে হয় এখানে যথেষ্ট কম। লক্ষ্য করলে দেখবেন যে ভালো ছাত্রছাত্রী যারা রয়েছে, তারা কিন্তু আমাদের স্টেটে আর নেই। অধিকাংশ বাইরে চলে যাচ্ছে, কেউ অ্যাব্রড চলে যাচ্ছে। আজকে পুনে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাই বা অ্যাব্রডে সবাই আছে। আমাদের যারা ভালো ভালো ছাত্রছাত্রী, তাদেরকে কিন্তু আমরা 12-এর পর রাখতে পারছি না। ইংলিশ পড়ে কি হবে? আপনার মেয়ে তো আইআইটি পড়বে, আপনার ছেলে তো আইআইটি পড়বে, আপনার ছেলে তো নিট দেবে। ইংলিশ আমরা দেখে নেব, জিওগ্রাফি আমরা দেখে নেব। ও বৃষ্টি কেন হচ্ছে, ঝড় কেন হচ্ছে, ওসব বুঝে কোনো লাভ নেই। মিউজিক বাজাচ্ছে দারুণ সুন্দরভাবে, তাকে তারা বোঝাচ্ছে যে না, এইগুলো করে কিছু হবে না। কি হবে? আপনার বাচ্চা মিউজিক করে নষ্ট হয়ে যাবে। বাচ্চাকে এইসব করবেন না, বাচ্চাকে ডাক্তার বানাতেই হবে। মিউজিশিয়ান করে কিছু হবে না, ডাক্তার করুন বাচ্চাটাকে। ভয় পাইয়ে, মানে সেই জায়গায় দাঁড়িয়ে পড়ে বাবা মা স্বাভাবিকভাবেই ভাবছে যে না, মিউজিশিয়ান হয়ে সবাই তো আর অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল হবে না। Welcome to another new episode of Student Voice Matters. This is your host Sonalika Goswami. Today we have with us an educator who has been in this field for almost 24 years, Devshankar Mukherjee sir. As we are getting quite closer to boards, the students preparing for boards, the 10th and 12th grade students, this episode is especially for them, as sir is going to add some valuable insights and help all these students figure out how to prepare for the boards while also having a good work-life balance. Thank you, sir, for joining us today. Thank you, nice to be here. And hope that our discussions will help the students as well as the parents to cope out the situations, as well as to help them out to cope out the stress, as well as manage them well in the board exams and come out with flying colors also. Sir, we are very close to the time that you already mentioned to me before we began, that the schedule for the CBSE board has already come out. So sir, what is the atmosphere like right now for the students and also for you? The atmosphere is electrifying. Parents, students, all are eager now. The days are coming. They are marking their calendars. মানে তোমাদের জন্য এখন এই সময়টা কিরকম যায়? একদম এই সময়টাতে ভীষণ একটা ফেস্টিভ এসে গেছে, যেন পুজোর আগের সময় যেমন হয়। সবাই খুব ব্যস্ত, লাস্ট মিনিটে এই প্রিপারেশনসগুলো করে নিতে হবে, পরীক্ষাগুলো দিতে হবে, এই পরীক্ষাগুলো বাকি রয়েছে। খাতা চেকিংয়ের প্রেশারটা মারাত্মক থাকে এই সময়, অ্যাসেসমেন্ট, অ্যাপ্রাইজাল। এবং এই সময় যেটা হয়, স্টুডেন্টসরা একটু স্ট্রেসড আউটও হয়ে যায় ভীষণভাবে। কোন জায়গায় কি পরীক্ষা দেবে, কোনগুলো মিসিং হচ্ছে স্টুডেন্টসদের। এবং স্টুডেন্টসরা এই সময় খুব ফ্যাটিগে ভোগে ভীষণভাবে। তার কারণ কি হয়, প্রত্যেকটা টিচারই তো তার বিভিন্ন শিডিউল রাখে। যদি আমার কাছে কেউ পরীক্ষা দেয়, তো আবার অমুক স্যারের কাছেও যেতে হয়। তো বিভিন্ন জায়গায় গিয়ে তারাও ডিলেমার মধ্যে থাকে, তার সঙ্গে স্কুলেরও অ্যাসেসমেন্টগুলো চলে। সব মিলিয়ে স্টুডেন্টসরা এই সময় ভীষণ স্ট্রেসড আউট হয়ে যায়।
এই সময় শরীরের দিকেও কিন্তু একটা ভীষণভাবে টেক কেয়ার করা দরকার। সিজন চেঞ্জও হয় চারদিক থেকে, এবং সব মিলিয়ে বলা যেতে পারে যে এই সময়টা কিন্তু ভীষণভাবে শরীরের দিক থেকে মানসিক দিক থেকে মানে একটা খুব বলতে পারা যেতে পারে যে একটা খুব চ্যালেঞ্জিং ফেজ যে এই 2-3 মাস। এবং নট অনলি ফর দ্য স্টুডেন্টস ইনক্লুডিং দেয়ার ফ্যামিলি মেম্বার্স, কেন সবাইকে কিন্তু এই সময় আমরা বলি যে ভীষণভাবে একটু সাবধানতার সাথে থাকতে হয়, যাতে কোনোভাবে কোনো অসুস্থতা একটু যদি গ্রাস করে তাহলেও কিন্তু সপ্তাহখানেকের প্রস্তুতিতে ভীষণভাবে এফেক্ট করে যায়। কারণ এই সময়ে কিন্তু এই প্রবলেমগুলো হতে থাকে, স্ট্রেস থেকেও আমাদের কিছু শরীর খারাপ হয় এবং আমরা লক্ষ্য করি সেটা হয়। এই স্টুডেন্টরা যে বিভিন্ন মক টেস্টের জন্য প্রিপেয়ার করছে, এটাতে মানে আমরা এত স্কুলের যে অ্যাসেসমেন্টসগুলো দিয়ে দেয় বোর্ডসের আগে, এগুলো কি এক্সট্রিম প্রেশারে ফেলে দেয় ওদের? মানে আপনার কি মনে হয় যে এই টাইমটা কি ওরা রাদার জাস্ট পড়াশোনা প্রিপারেশন ফর বোর্ডস ডিরেক্টলি ওইভাবে পড়লে পারতো, নাকি মক টেস্টগুলো ওদেরকে বেটার প্রিপেয়ার করতে হেল্প করে? অ্যাকচুয়ালি আউট অফ 100% স্টুডেন্টস যদি ধরি আমরা, তাহলে 5% স্টুডেন্টসই কিন্তু ফুললি প্রিপেয়ার্ড থাকে, আর যে 95% স্টুডেন্টস তারা প্রসেসে প্রিপারেশন নেয়। এই যে প্রসেসের মধ্যে প্রিপারেশন, এটা কিন্তু এই মক টেস্ট, রেগুলার অ্যাসেসমেন্ট এর মধ্যে দিয়েই এটা পসিবল হয়। এবং আমরা যারা এডুকেটার্স বা আমাদের যারা টিচার্স রয়েছেন, তারা কিন্তু সবাই এটা জানেন যে রেগুলার এই অ্যাসেসমেন্ট টেস্টের মধ্যে দিয়েই একটা বাচ্চাকে কিন্তু তৈরি করা যেতে পারে। একটা বাচ্চাকে আমি যখন মে মাসে চেক করেছিলাম, সেই বাচ্চাটা যদি 80 মার্কসের মধ্যে 50 বা 45 পাচ্ছিল, সেই বাচ্চাটাকে পরীক্ষার সাহায্যে এই নভেম্বর মাসে কিন্তু 60-65 পাওয়ানো সম্ভব। এই যে এনহ্যান্সমেন্ট অফ 15 মার্কস, এটা কিন্তু রিভিশনের দ্বারাই পসিবল। এবং রেগুলার পরীক্ষা দেওয়ার মধ্যে দিয়ে বাচ্চার যে মিস্টেক্সগুলো হয়, এবং বাচ্চাটাকে যে রেগুলার পরীক্ষা দিচ্ছে, ভুল ত্রুটিগুলো অ্যাসেসমেন্ট করে দিচ্ছি আমরা, তারপর বাচ্চাটা আবার পড়াশুনো করছে, এইটার মধ্যে দিয়েই কিন্তু বাচ্চাটার প্রসেসটা কমপ্লিট হয়। এবং সেই বাচ্চাটাই কিন্তু যখন জানুয়ারিতে যাবে, সেই বাচ্চাটা কিন্তু ক্যাপেবল থাকবে 80-75 পাওয়ার জায়গায়। রাইট। এই প্রসেসটা হয়তো ইনিশিয়ালি মনে হবে খুব স্ট্রেসড, এত পরীক্ষা হচ্ছে এত কিছুর মধ্যে, কিন্তু আমরা ইয়ার আফটার ইয়ার দেখেছি এই প্রসেসের মধ্যে না গেলে কিন্তু কোনো বাচ্চা কিন্তু তৈরি হতে পারবে না। কেন, মোস্ট অফ দ্য বাচ্চাই কিন্তু 5% ছাড়া, আমি বারবার বলছি 5% থাকে যারা ফুললি প্রিপেয়ার্ড অবস্থায় থাকে। তাকে আমি মে মাসে পরীক্ষা নিয়েও 80-76 পেতে দেখেছি। তারা অলরেডি প্রিপেয়ার্ড। সে ক্লাস 9 থেকে 10-এ যখন উঠেছে, সে তখনই তার 10-এর সিলেবাস তৈরি, কিন্তু সেটা হ্যান্ডফুল। মোস্ট অফ দেমকে কিন্তু রেগুলার পরীক্ষা, অ্যাসেসমেন্ট এইসবের মধ্যে দিয়েই তৈরি করতে হয়, এবং সেই বাচ্চার পার্সেন্টেজই কিন্তু বেশি। তাই জন্য আমার মনে হয় এগুলো ভীষণ প্রয়োজন। রেগুলার উইকলি অ্যাসেসমেন্ট, এগুলো স্কুল যেরকম নিচ্ছে বা তাদের বিভিন্ন জায়গাতে যে অ্যাসেসমেন্টগুলো দেয় বা টিচার্সরা যেগুলো নেন, সেগুলোর মধ্যে দিয়ে কিন্তু একটা বাচ্চাকে তৈরি করা পসিবল। এই যে এই হাই কম্পিটিশনটা আর দিন দিন পার্সেন্টেজের মাত্রা মানে 100%ও পৌঁছে গেছে, 100%ও পাচ্ছে ছেলেমেয়েরা বলছে। তো এইটা দেখে আমাদের ইন্ডিয়ান পেরেন্টসরা যেটা করে সেটা হচ্ছে এটা ভয় পাইয়ে দেওয়ার মতো কথা, মানে পারতেই হবে এই কম্পিটিটিভ নেচারটাকে ওভারকাম, মানে করতেই হবে, সাকসেসফুল হতে হবে। এই যেই পুশটা পেরেন্টসরা দেয়, কারণ তাদেরও তাদের বাচ্চাদের প্রতি একটা সার্টেন এক্সপেকটেশন থাকে, এটা দেখে বাচ্চারা ভয় পেয়ে যায়। আর এটা দেখে মানে ওদের কোনো নেগেটিভ ইম্প্যাক্ট হয় নাকি পজিটিভ ইম্প্যাক্ট হয়, কীরকম রেজাল্ট হয় এই কম্পিটিশনের? আমার মনে হয় আজকের দিনের বাচ্চারা এই ডিজিটাল এজে বোধহয় তৈরি বাচ্চা, তারাও এই স্ট্রেসটা নেওয়ার জন্য বোধহয় হ্যাপেনিং। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমি ছোট বাচ্চাদের যখন দেখি, তারা কিন্তু একটার পর একটা যখন টিউশনস করে, ক্লাস করে, স্কুলের পর আসে, তারা কিন্তু দেখি স্ট্রেসড আউট নয়। তারা কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে যে এরপর আমার ক্লাসটা হবে না। তারা কিন্তু দেখি কিন্তু দিব্যি একটার পর একটা ক্লাস নিয়ে নিতে পারছে, রাদার ক্লাসটা না হলে তারা বরঞ্চ এনার্জিটা যেন পাচ্ছে না, এরকম একটা ব্যাপার দেখি। তো এটা কিন্তু দেখি তারা এই স্ট্রেসটাকে কিন্তু দিব্যি নিয়ে নিতে পারছে। সবাই যে পারছে তা না, কিন্তু দেখি অনেক বাচ্চাই কিন্তু এটা নিতে পারে, এবং তারা কিন্তু এত সুন্দরভাবে স্ট্রেসটাকে ম্যানেজ করে,
তারা নিজেদের স্লটসগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে। আমি ইনফ্যাক্ট আমার নিজের মেয়ে বাচ্চা, সে ক্লাস 6-এ পড়ে, তাকেও দেখি আমি যে কি সুন্দরভাবে 5-এর পর 6-এ কোথায় কোথায় ব্যাচ আছে, কি আছে, সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছে। এবং সে জিজ্ঞেস করে আজকে 6টার পর আমার কোন ব্যাচটা রয়েছে না রয়েছে। তার মানে আজকের দিনের বাচ্চারা কিন্তু এই ব্যাপারটাতে ভীষণ ম্যানেজেবল। রাদার আমরা যারা প্যারেন্টস, আমরা অবাক হয়ে যাই, আমরা রাদার স্ট্রেসড হয়ে যাই বেশি। আমরা বলি এরা পারে কিভাবে, কারণ আমাদের বারবার আমাদের অ্যাঙ্গেল থেকে মনে হয় যে এটা তো সম্ভব নয়। কিন্তু আমার মনে হয় আজকের দিনের বাচ্চারা বোধহয় এই স্ট্রেসটা নিতে পারে। তার কারণ তাদের চিন্তা শক্তি, তাদের চিন্তাধারা আমরা যদি ভাবি, তারা কিন্তু অনেকটা ডিফারেন্ট ওয়েতে ভাবে। আমাদের সঙ্গে আমাদের বয়সের অ্যাঙ্গেল থেকে ভেবে, আমাদের ধারণা দিয়ে ভেবে কিন্তু আমরা ওদিকে বুঝবো না। হ্যাঁ, এই সময় যেটা দরকার ওদের পাশে থাকা, ওরা যাতে কোনোভাবে ভুল পথে চালিত না হয়। আমি একটা জিনিস ফলো করি আজকালকার দিনে, প্রচুর সমস্যা যেটা ক্লাসে নোট করি বা পড়ার ক্ষেত্র, কোনো একটা মানে খুঁজে পাচ্ছে না, তখন সেটা গুগল থেকে দেখা, গুগল করে নিল, মানে বইটা না পড়ে মানেটা খোঁজা। এইটা যদি হারিয়ে যায় না, তাহলে একটা বাচ্চা বই পড়বে না। এই যে কিছু কোশ্চেন লিখতে দিচ্ছি, সেটার অ্যান্সারটা যখনই সে খুঁজে পাচ্ছে না, তখনই সে গুগল থেকে, চ্যাটজিপিটি থেকে লিখতে চাইছে। এর ফলে কি হচ্ছে, তার নিজস্ব যে চিন্তা শক্তি, এটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। এটা একটা 9-এর বাচ্চা, 10-এর বাচ্চার যদি হারিয়ে যায় 15-16 বছর বয়সে, এ কিন্তু থিঙ্কিং এবিলিটিটা তার নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু খুব চিন্তার কারণ। আমরা যারা এডুকেটর ক্লাসে যারা পড়াচ্ছি, আমরা বকে বকে সেটা থামাতে পারি, কিন্তু সেটা কতক্ষণ, সে তো আবার বাইরে বেরিয়ে সেটা করবে। এটা কিন্তু প্যারেন্টসদেরকে দেখতে হবে, এবং আমরাও বারবার করে দেখি, এডুকেটার্সরাও দেখছেন, এটা কিন্তু খুব একটা মানে ডিজিজের মতন ছড়িয়ে যাচ্ছে। ছোটোখাটো ওয়ার্ড, এবং বাবা মারাও আমাদেরকে এসে বলছে অনেক সময় পড়াতে গিয়ে সমস্যায় পড়ছি, আমরাও এই মানেগুলো জানি না, আমরা বাচ্চাদের হাতে মোবাইলটা তুলে দিচ্ছি, বলছি তোরা দেখ এর মানেগুলো। এবং এই মানে দেখতে গিয়ে সে রিল দেখছে না ইনস্টা দেখছে না অন্য কিছু দেখছে, আমরা সেটা বোঝা সম্ভব নয়, কারণ আমরা অন্য হাউসহোল্ড কোর্স বা অন্য কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ছি। তো এতে বাচ্চা কিন্তু নানা রকম জিনিসের মধ্যে আসক্তি চলে আসছে। এই যে ঘটনাগুলো, এই যে জিনিসগুলো, মানে এটার থেকে কিন্তু একটা আমাদের রাস্তা খুঁজতে হবে যে এইটা আবার অন্যদিকে না চালিত করে দেয়। কিন্তু এই চ্যাট জিপিটি বাচ্চা কাচ্চারা যে ইউজ করে, খুব ফ্লারিশিং ল্যাঙ্গুয়েজে লিখে দেয়, খুব কনক্রিট একটা সেন্টেন্সে ওরা ফ্রেম করে দেয়, সেটা দিয়ে কি কোথাও স্টুডেন্টদের এই ক্যাপাবিলিটিটাও বাড়তে পারে যে আচ্ছা এই জিনিসটা এইভাবেও লেখা যেতে পারে, এইভাবেও কি অ্যাডভান্টেজগুলো হয়, নাকি ওরা ওইভাবে ভাবে? আমরা যেটা ফিল করছি, বাচ্চার থিঙ্কিং এবিলিটিটা একদম নষ্ট হয়ে গেছে। কোনো বাচ্চা এখন থিঙ্ক করে না, রিলাই করে দিচ্ছে পুরোপুরি চ্যাট জিপিটির উপর। যখনই কোনো কোশ্চেন দিচ্ছি, কোনো কিছু আমরা ক্লাসে করাই, সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে দাঁড়িয়ে পড়ে সে বলে তুমি এই অ্যান্সারটা করিয়ে দেবে, পাঠিয়ে দেবে, পিডিএফ করে দিয়ে দেবে। এই যে আমি খুঁজবো, প্রশ্নের উত্তরটা খুঁজবো, এটাই তো একটা স্টুডেন্টের লাইফের একটা ইম্পর্টেন্ট জব, যে আমাকে একটা কোশ্চেন দেওয়া হয়েছে, তার অ্যান্সারটা খুঁজবো। এই খোঁজার যে ধৈর্যটা, এই পেশেন্সটা একেবারে নেই। তো এখন তো এই কোয়েশ্চেন পেপার প্যাটার্নগুলো অ্যাপ্লিকেশন বেসড হচ্ছে আস্তে আস্তে, মানে কিভাবে চেঞ্জ হচ্ছে লাস্ট 5 ইয়ার্সে? আপনি কি দেখেছেন সবথেকে সিগনিফিকেন্ট? কোভিডের পর আমরা লক্ষ্য করছি যে বোর্ডসগুলো প্রায় সময় ওয়েটেজ অফ কম্পিটেন্সি কোশ্চেন প্রচুর বাড়াচ্ছে, যাতে বাচ্চাদেরকে এই আজকের দিনের সঙ্গে তাল মিলিয়ে কোশ্চেন্সগুলো রাখা যেতে পারে, যাতে বাচ্চারা থিঙ্কিং বেসড, থটফুল বেসড। তখন যে বাচ্চা সারাক্ষণ মুভিং দেখছে, তাকে স্টিল কিন্তু সম্ভব নয়, তার আর ভালো লাগবে না সেগুলো। আমি টেক ফর অ্যান এক্সাম্পল, আমি ইতিহাস পড়াই, তো সেক্ষেত্রে আমি যদি বলি যে তুমি একটা কুতুব মিনারের স্ট্রাকচার লেখো, ওটা বাচ্চাদের কাছে আর অ্যাপিলিং হবে না। রাইট। আজ থেকে 10 বছর 15 বছর আগে অ্যাপিলিং ছিল, কুতুব মিনার তার রেলিভেন্স আজকের বাচ্চার কাছে হারিয়ে গেছে। কিন্তু তাকে যদি এরকম বলা হয়, আচ্ছা তোমাকে যদি রেড স্যান্ডস্টোন, কোয়ার্টজাইট, এই মেটেরিয়ালগুলো দেওয়া হয়, তুমি কুতুব মিনারের মতন কি কি জিনিসপত্র বানাতে পারবে? এটাতে কিন্তু একটা বাচ্চার মাথাতে খেলতে পারে বা চিন্তা করতে পারে যে আমি কি কি জিনিস বানাতে পারি, মনুমেন্টস, এরকম টাইপের কি কি মনুমেন্টস হতে পারে, কি কি শেপে হতে পারে, ইন্টেলিজেন্সটা কি কি। একদিকে আমরা এআই এর কথা বলছি, আবার একদিকে যদি আমরা কনভেনশনাল প্রশ্নের কথা যাই, তাহলে তো আমরা নিজেরাই ঠিক মতন বাচ্চাদের সাথে জাস্টিস করছি না। ঠিক কথা। তাই আমাদেরকে সেটা কথা মাথায় রেখেই আমাদেরকে বিভিন্ন রকমের প্রশ্ন, যেখানে বাচ্চাদেরকে জাজমেন্টাল হতে হবে, ভাবতে হবে যে কোনটা লেখা উচিত, কোনটা আমি নিজেদেরকে চয়েস করব,
এবং বিভিন্ন জায়গায় এই রকমের প্রশ্ন বাচ্চাদেরকে টেস্ট করানো হচ্ছে, যাতে বাচ্চারা সেই প্রশ্নগুলো দিয়ে আগামী দিনে কম্পিটিটিভ পরীক্ষা বা বিভিন্ন রকমের যে পরীক্ষা ওরা ফেস করে সেগুলোতে যাতে ভালো করতে পারে। তো সেটা কি এনজয় করছে বাচ্চারা, সেগুলো এনজয় করছে এবং এই বছর সেই ওয়েটেজটা আরও বাড়িয়েছে যেমন টেক ফর অ্যান এক্সাম্পল, ওদেরকে যাতে পলিটিক্সের সম্বন্ধে এখনকার জেনারেশনে একটা ভীষণ অ্যাপাথি রয়েছে, নেগেটিভিটি রয়েছে, রাইট। তাই সেই জায়গায় দাঁড়িয়ে পড়ে এই নেগেটিভিটিগুলোর কারণের জন্য ওদেরকে বিভিন্ন জায়গাতে এরকম প্রশ্ন দেওয়া হচ্ছে যে তুমি যদি পার্লামেন্টারিয়ান হও তুমি কি কি চেঞ্জেস আনবে। নেগেটিভিটিটা বলা খুব সহজ, কিন্তু তুমি যদি সেখানে যাও তুমি কি চেঞ্জেস আনবে, কি পজিটিভ রিফর্মস আনবে। তুমি তো অনেক কিছু বলো, ইনি ঠিক নন উনি ঠিক নন, বাট তুমি কি আনতে পারবে? তুমি যদি আজকে ফিনান্স মিনিস্টার হও তুমি কি আনতে পারবে চেঞ্জেস? তাই এটা লেখা একটা স্টুডেন্টকে তার অনেক ভাবনা চিন্তা থাকে। একদম। তুমি রেলওয়ে মিনিস্টার, যেমন লাস্ট ইয়ারেই আমি দেখেছিলাম অনেক জায়গায় সিলেকশনের কোশ্চেনে ছিল যে তুমি রেলওয়ে মিনিস্টার হয়ে ইন্ডিয়াতে তুমি রেল অ্যাক্সিডেন্টসগুলোর সম্বন্ধে কি কি ভাবনা চিন্তা তোমার সেফটি সিকিউরিটিজ নিয়ে। এটাতে থিওরিটিক্যাল নলেজও হচ্ছে প্লাস প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনও হচ্ছে। তাহলে তোমার সেই চিন্তা ভাবনাগুলো আসছে সেখানে যে তুমি কি কি চিন্তা ভাবনা করছো, তুমি সেফটি সিকিউরিটি নিয়ে কি কি ভাবছো, তোমার মনে হয় বাজেটের কত পোর্শন সেফটি সিকিউরিটিতে যাওয়া উচিত, এতে তোমার বাজেট পোর্শনটা সম্বন্ধেও আইডিয়া আসছে। এই ভাবনা চিন্তাগুলোতে বাচ্চাদেরকে ইনভলভ করা আমাদের ভীষণ দরকার, তার কারণ হচ্ছে আগামী দিনে তারাই হচ্ছে ফিউচার। তাদেরকে যদি আমরা এই প্রসেসের মধ্যে ইনভলভ না করি তাহলে কিন্তু আমরা জাস্টিস করব না ফিউচারের সাথে। ঠিক। তার কারণ আমাদের এডুকেশন সিস্টেমটাই হচ্ছে আমাদের পিলার। এডুকেশন সিস্টেমটাকে যদি আমরা ঠিক মতন করে গ্রুম করতে না পারি না, এই সিস্টেমটাকে ঠিক না করতে পারলে কিন্তু আমার মনে হয় না যে সোসাইটির প্রবলেমস কিন্তু কিছুতেই ঠিক হবে না। এবং আমরা যারা ডিল করি ন্যাসেন্ট স্টেজগুলোকে নিয়ে, মানে খুব ছোট ছোট বাচ্চাদের নিয়ে, আমরা তো হায়ার এডুকেশন খুব ডিল করি না, ন্যাসেন্ট স্টেজের বাচ্চারা আমাদের কাছে আসে, একদম বোর্ডস মানে 14 ইয়ার্স 15 ইয়ার্স 16 ইয়ার্স এইরকম স্টেজের বাচ্চারা আসে। তো তাদেরকে যদি আমরা গ্রুম করতে পারি আপকামিং ফিউচার জেনারেশনের ভালো কিছু করার জন্য, আমার মনে হয় যে তারা কিন্তু ভালো করবে, তাদের পোটেনশিয়াল খুব, এবং তাদের মধ্যে একটা পজিটিভিটি ক্লাসের লক্ষ্য করি আমরা, এবং তারা জানতে চায় বুঝতে চায়, তারা কিন্তু ভীষণ পজিটিভ। এবং তাদেরকে যদি কেউ ভালোবেসে একটু বোঝায়, তাদের সাথে যদি কেউ একটু কথা বলে, আমার মনে হয় তারা কিন্তু খুব ভালো রেসপন্স করে। আমি তো ক্লাসে ফিল করি যে তারা ভীষণ রেসপন্স করে যদি কেউ একটু বোঝায়, এবং এরা খুব ইমোশনাল, একটু যদি বোঝাতে পারে এদেরকে তাহলে কিন্তু ভালো ডিল করবে। স্যার, আমি অ্যাজ এ পার্সন, অ্যাজ এ স্টুডেন্ট দু রকমের টিচার্স ফেস করেছি। একটা লেভেলে গিয়ে মানে যখন একটা সার্টেন ক্লাসে ছিলাম, there were a certain group of teachers আমার 10-এর বোর্ডসে, and there were completely different set of teachers 12-এর বোর্ডসে। তো 10-এর বোর্ডে a certain teacher I faced, his way of pushing the student was, তোর দ্বারা 80-র বেশি হবেই না, তুই পারবিই না। দ্যাট ওয়াজ হিজ ওয়ে অফ পুশিং দ্য স্টুডেন্ট। আচ্ছা, ওটা শুনে লজ্জা পেয়ে বা খারাপ লেগে যদি পড়ে ভালো করে। And then I met a completely different set of teachers, everyone that tutored me in 11 and 12. They were like, তুমি 100 পেতে পারো, you have the potential, তুমি এগিয়ে যাও। সো আমার ক্ষেত্রে যেটা পার্সোনালি হয়েছে, যখন 10-এ আমাকে টিচারটা বলে দিয়েছিল 80-র বেশি পাবেই না, আমার একটা রাগ হয়ে গেছে, দরকারই নেই তো কিছু এক্সপেক্ট করে না। রাদার যখন 12-এ আমাকে টিচারটা বলেছিল যে তুমি পলিটিক্যাল সায়েন্সে ভালো, ইউ ক্যান গেট 100, আই ওয়াজ লাইক 90 নিচে তো পাওয়াই যাবে না, আই ক্যানট ডিসঅ্যাপয়েন্ট হিম। তো আমার ক্ষেত্রে পজিটিভটা বেশি কাজ করেছিল। তোমার অ্যাজ অ্যান এডুকেটর কি মনে হয় যে কোন দিকটা, এটা কি মানে কোন দিকটা বেশি এফেক্ট করে ম্যাক্সিমাম স্টুডেন্টসদের? এই নেগেটিভ পুশটাই রাগটা থেকে স্টুডেন্টরা বেশি সোর করে, নাকি এই পজিটিভ দিয়ে স্টুডেন্টদের একটা এক্সপেকটেশন ফুলফিলিং এটা দিয়ে বেশি রাইজ করে? আমার যেটা মনে হয় যে ফার্স্টেই যে এডুকেটর হবে তার না প্রথমেই স্টুডেন্টকে অ্যাসেসমেন্ট করে নেওয়া দরকার একটা ইন্টারনাল, যে এই স্টুডেন্টটার স্ট্রেংথগুলো কোন কোন জায়গায়। ডিফারেন্ট স্টুডেন্টস ডিফারেন্ট এলিমেন্ট, তো প্রত্যেকটা স্টুডেন্টস না ডিফারেন্ট, তাকে যেমন মেডিসিনস দিতে হয় তার মেডিসিনস কিন্তু ডিফারেন্ট। কেউ যেমন তাকে হয়তো একটু অ্যাঙ্গার করে দিলেই সে হয়তো ভালো রেজাল্ট করতে পারে, আবার কাউকে এই ট্রিটমেন্টটা কিন্তু রং। তার জন্যে আমি এমন একটি ছাত্রকে জানি, সেই ছাত্রটি হিস্ট্রি পড়তে চাইতো না, একেবারেই পড়তে চাইতো না,
তার বাড়ি থেকে পুরো প্ল্যান করা আছে সে ডাক্তার হবে এবং সে কোনোভাবেই ইতিহাস পড়বে না, তার এইভাবে একটা ছুতমার্গ রয়েছে, হিস্ট্রি পড়া যাবে না, ডাক্তার হতেই হবে ছেলেকে, হয়েওছে ডাক্তার সে। কিন্তু সে ইতিহাসে 100 পেয়েছে। কিভাবে পেয়েছে সেটা আমি 1 মিনিটের মধ্যে বলবো। আমি তাকে একটা কাজই করতাম ক্লাসে বারবার করে, সে ক্লাসে আসার সঙ্গে সঙ্গেই বলতাম তাকে যে দেখো তোমার বন্ধুরা কিন্তু দারুণ করছে, তুমি কিন্তু বন্ধুদের থেকে অনেকটাই পিছিয়ে যাচ্ছ, এইভাবে পিছোতে থাকবে বন্ধুদের থেকে। সে বন্ধুদের কথা শুনেই পরের দিনকেই আমাকে এসে জিজ্ঞেস করতো, স্যার ওই বন্ধুটা কালকে কোন চ্যাপ্টারগুলো রেডি করে গেছে, আমাকে স্যার একটু করিয়ে দেবে ওই চ্যাপ্টারগুলো। তৃতীয় দিনে এসে আমাকে আর বলতে হতো না, সে নিজেই আমাকে বলতো ওই বন্ধুটা তোমার থেকে কোন চ্যাপ্টারগুলো করে গেছে। মানে ওই একটা কথা বলাতেই কিন্তু আমার কাজ হয়ে গেছিল, মানে ও কিন্তু চার্জড হয়ে গেছিল। কিন্তু একই ট্রিটমেন্ট আবার অন্য ছাত্রদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, হতে পারে না। সেই এক ট্রিটমেন্ট যদি আমি অন্য ছাত্রকে দিই সে কিন্তু ইমোশনালি অনেকটা ডাউন হয়ে যাবে। তো এখানে কিন্তু প্রত্যেকের আমাদের যেমন মেন্টালিটি মানসিকতা ডিফারেন্ট হয়, কাউকে হয়তো একটু হিট করলে সে হয়তো ঠিক মতনভাবে চার্জড আপ হয়, এটা যে কোচ থাকবে মেন্টার থাকবে তাকে বুঝতে হবে। তাই জন্য প্রত্যেকটি ছাত্রছাত্রীকে নিয়ে মেন্টারের কিন্তু আলাদাভাবে একটা নোট ডাউন রাখা দরকার। আমরা যারা এডুকেটর তারা কিন্তু এগুলো সবসময় মেনটেন করি, আমাদের নিজস্ব নোট ডাউন থাকে যে একে এই রকমভাবে দিতে হবে, আজকে একে অ্যাসাইনমেন্ট এগুলো দিতে হবে, ওকে এই অ্যাসাইনমেন্টগুলো দিতে হবে। এই যে ক্যাটাগরাইজেশন, এটা না করতে পারলে কিন্তু খুব মুশকিল। সবাইকে একই রকম মেডিসিন যদি দেওয়া হয় তাতে কিন্তু আমার মনে হয় না ভালো রেজাল্ট আসে। এটাই অধিকাংশ ক্ষেত্রে করে ফেলে এবং জেনারেলাইজ করে দিয়ে পড়ে, কিন্তু রেজাল্টটা ভালো হয় না। এই ক্যাটাগরাইজেশনটাই টিচারের কাজ, আর কিছু করতে হবে না। এই ক্যাটাগরাইজেশনটাই করা যায়। আমার ক্লাসে যদি 30 জন থাকে, 5 জনের চার্জ আপ এইটা, আর বাকি 10 জনের চার্জ আপ এইটা, 15 জনের এইটা, বা ডিপার্টমেন্টের লোকেদের কাজ দিয়ে দাও। ঠিক কথা। আমি যদি আমার ওয়ার্কার্সদের কাজ দিয়ে দিই, ও ঠিক কাজ করে নেবে, এই কাজটা তুলে আনতে পারবে, আমি জানি ও এই কাজটা করতে পারবে, এই রকম কাজগুলো আমাকে দিতে হবে। স্যার এই যে আপনি একটু আগে আপনার ওই স্টুডেন্টের এক্সাম্পল দিলেন যে ডাক্তার হতে চায়, তো ফ্যামিলি থেকে বলেছে হিস্ট্রি পড়ার দরকার নেই। আজকাল তো ইন্ডিয়াতেও বিভিন্ন ক্রিয়েটিভ ফিল্ডস খুলছে, নানা মানে সায়েন্সে বলো, হিউম্যানিটিসে বলো, কমার্সে বলো, বিভিন্ন ফিল্ডস খুলে যাচ্ছে। কিন্তু 10-12-এর পেরেন্টসদের কথা বলছি বা স্টুডেন্টদের চিন্তাধারা বলছি, সেগুলো কি এখনও ক্রিয়েটিভলি ওপেন হয়েছে, নাকি সেই গতানুগতিক দিকেই ওরা স্টিরিওটিপিক্যাল কিছু থিওরিটিক্যাল ফিল্ড নিয়েই ভাবনা চিন্তা করে ইনিশিয়ালি? আমার মনে হয়, আমি বিং আ বেঙ্গলি, আমি বেঙ্গলিজদের মধ্যে একটা ব্যাপার থাকে, বা বেঙ্গলে আমরা যারা থাকি বা অধিকাংশ প্যারেন্টসদের মধ্যেই ব্যাপারটা থাকে, আমরা না খুব সেফ চিন্তা ভাবনা করি। মানে আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য সবসময় একটা সেফ ওয়ার্ল্ডের কথা ভাবি, যে আমার ছেলেমেয়েরা কোনো স্ট্রাগল করবে না, সুন্দরভাবে লাইফে যেন সেট হয়ে যায়। সেটা সব বাবা মাই আমরা ভাবি, অভিভাবকদের ক্ষেত্রে এই চিন্তাটা খুব স্বাভাবিক। সেক্ষেত্রে আমরা জানি যে কয়েকটা কথাই প্রফেশনের কথা জানি যেখানে যথেষ্ট পরিমাণে সম্মান আছে এবং সেখানে সেট হয়ে যেতে পারলে খুব ভালো। কিন্তু সেখানে যে এত কম্পিটিশন বেড়ে গেছে বিগত বছরের, এই ব্যাপারগুলো তো আমরা বুঝতে পারছি না। আর অন্যান্য লাইন যে রয়েছে সেই ব্যাপারে কিন্তু অ্যাওয়ারনেস আমার মনে হয় এখানে যথেষ্ট কম, যথেষ্ট পরিমাণে কম, এবং অনেকেই কিন্তু সেই ব্যাপারটা জানেই না। আমি একটা এক্সাম্পল দিই, যেমন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়তে গেলে সিইউইটি বলে যে পরীক্ষা দিতে হয়, যেখানে পশ্চিমবঙ্গের বাইরে প্রচুর ছেলেমেয়েরা ভালো র্যাঙ্ক করছে, রেজাল্ট করছে। আমাকে ক্লাস 12-এর গতকাল অনেক ছাত্রছাত্রী জিজ্ঞেস করেছে, অনেকেই জিজ্ঞেস করে স্যার এটার ফুল ফর্ম কি, জানেই না। মানে এটা বা এক্সামটা মানে নভেম্বর মাসে অক্টোবর মাসে কলকাতার সে নামি দামি স্কুলে পড়ে, সে জিজ্ঞেস করে, তার প্যারেন্টস জিজ্ঞেস করছে এটার ফুল ফর্ম কি। সে মার্চ মাস এপ্রিল মাসে এটার পরীক্ষা দেবে, তার ফুল ফর্ম নিচ্ছে নভেম্বরে। বিকজ অ্যাপ্লিকেবলই হয়তো না খুব একটা, সে জানেই না এটা কি। মানে দেখা যাচ্ছে সারাউন্ডিং এটা অন্য প্রভিন্সের স্টুডেন্টস হয়তো তার প্রস্তুতি সারা হয়ে গেছে তার। এই জায়গাটাতে একটা যে ল্যাগিং, এটা আমার মনে হয় একটা বিশাল গ্যাপ ক্রিয়েট করছে। এই জায়গাটা আমরা যদি ফিল আপ করতে না পারি তাহলে লক্ষ্য করা যাচ্ছে যে সর্বভারতীয় স্তরে যে পরীক্ষাগুলো রয়েছে সেখানে কিন্তু ভালো করাটা মুশকিল, এবং আমরা আমাদের ভালো ছাত্রছাত্রীদের ধরে রাখতে পারছি না। আপনি লক্ষ্য করলে দেখবেন যে ভালো ছাত্রছাত্রী যারা রয়েছে তারা কিন্তু আমাদের স্টেটে আর নেই, অধিকাংশ বাইরে চলে যাচ্ছে, কেউ অ্যাব্রড চলে যাচ্ছে। আজকে পুনে, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাই বা অ্যাব্রডে সবাই আছে।
আমাদের যারা ভালো ভালো ছাত্রছাত্রী তাদেরকে কিন্তু আমরা 12-এর পর রাখতে পারছি না। এটা কিন্তু আমাদেরকে চিন্তাভাবনা করতে হবে যে তাদেরকে আমরা পড়ালাম, বড় করলাম, এদেরকে আমরা আমাদের স্টেটে রাখতে চাই, এবং এদেরকে রাখতে গেলে কি কি কাজ করতে হবে আমাদের, এটা আমাদের চিন্তাভাবনা করতে হবে একটু। মানে এই যে বাইরে যেতে হবে বেটার করার জন্য, এইটা কি ওদের একটা মাইন্ডসেট চলে এসছে এখন, নাকি ওরা অ্যাকচুয়ালি প্রবলেমস ফেস করছে? মানে সেটা কোন স্টেজে ওরা প্রবলেম, মানে 12-এর পরেই বাইরে যেতে হবে বলে ভাবে বোধহয় বাইরের লাইফটা খুব ফ্লাইং, কিন্তু কিভাবে যেতে হবে, এই বাইরে যেতে গেলে কি পরীক্ষা দিতে হয়, বাইরে কি ইউনিভার্সিটি আছে, এই সব ব্যাপারে কোনো ধ্যান ধারণা আইডিয়াই নেই। হয়তো ইনস্টাগ্রামে দুটো ইউনিভার্সিটির ছবি দেখে, তাই দেখেই যেটুকু ধ্যান ধারণা, বা কেউ কোনো স্ট্যাটাস দিয়েছে সেটার থেকেই আপডেট। কারণ আমি সকাল বিকেল বিভিন্ন সময়, বা আমার মতন আরও যারা এডুকেটার্স রয়েছেন তারাও নিশ্চয়ই ব্যাপারটা বুঝবেন যে এই বিষয়ে খুব ধ্যান ধারণা স্বচ্ছ কিন্তু নয়, সবার নয়। ঠিক কথা, যে এই বিষয়ে কিভাবে যেতে হয়। আমিও যখন 12-এ ছিলাম আমার অত আইডিয়া ছিলই না। এটা নিয়ে কিন্তু আমার মনে হয় না খুব একটা ধ্যান ধারণা আছে। তবে যেতে চাই সবাই, ভাবে বাইরে গেলে ভীষণ ফ্লাইং একটা লাইফ থাকে, ভীষণ একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করবো, প্রবলেম সব সলভ হয়ে যাবে, একটা ভীষণ মা বাবার থেকে আলাদা থাকবো, ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করবো, ভীষণ বিদেশের লাইফটা ভীষণ এনজয়মেন্ট, ভীষণ ভালো থাকবে। এখানে আছি বাবা মার কাছে, বাবা ভীষণ একটা কষ্টকর লাইফ, আদতেও কিন্তু এত সর্টেড বা ইজি না, সবাই সেটা ভাবে, বোধহয় সেরকমই একটা লাইফ হয়ে যাবে আমার। এখানে আছি ভীষণ একটা বকাঝকার মধ্যে আছি, ডেইলি পার্টি, ওখানে যা ইচ্ছা তাই একটা ব্যাপার, যা ইচ্ছে তাই করতে পারবো, এরকম একটা স্বেচ্ছাচারিতা হয়তো আমি করতে পারবো। তাই জন্যই বাইরে হয়তো একটা সুন্দর লাইফ, যেটা এখানে নেই। এখানে এত রকমের রেস্ট্রিকশনস আছে আমার, ঠিক এই পার্টটা আছে। তো স্যার, এই পেরেন্টসরা যখন সার্টেন জিনিস এক্সপেক্ট করে ফেলে বাচ্চাদের থেকে, বা এডুকেটরের কাছেও যখন যায়, এরকম একটা এডুকেটরের কাছে যায় যাদের মানে আপনার কাছে আসে যে আপনার এত বছরের এক্সপিরিয়েন্স বা কিছু, কিন্তু ব্যাপারটা তো পুরোটা আপনার না, ব্যাপারটা স্টুডেন্টদেরও নেওয়ার কতটা ক্যাপাসিটি আছে, তার ইন্টারেস্ট অনেক কিছুর উপর ভেরি করে। তো কখনো মানে যখন হয়তো পেরেন্টসরা আপনার কাছে এসে মনে করে আপনার কাছে পড়ালেই হয়তো সে বাচ্চা 90-র উপরে পেয়ে যাবে, কিন্তু হয়তো দেখা যাচ্ছে যে বিভিন্ন কারণের জন্য বাচ্চাটা 70-র উপরে উঠতে পারলো না, তখন যে কনফ্লিক্টটা হয় পেরেন্টসদের, তখন পেরেন্টসদের কিরকম রিয়াকশন হয়, আপনি কিরকম রিয়াকশন অবজার্ভ করেন বা ফেস করেছেন? আমার মনে হয় এক্ষেত্রে প্যারেন্টসরা ভুল নয়, এক শ্রেণীর এডুকেটর বলবো না, এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী যারা কিন্তু আমাদের শহরে এসেছে, তারা প্যারেন্টসদেরকে কিন্তু ভুল বোঝাচ্ছে বিভিন্নভাবে স্বপ্ন দেখিয়ে। যেমন আমি অনেককেই জানি, অনেক ইনস্টিটিউটস জানি, তারা ওপেনলি অনেককেই বলছে ছাত্রছাত্রী বাবা মাকে, ইংলিশ পড়ে কি হবে, আপনার মেয়ে তো আইআইটি পড়বে, আপনার ছেলে তো আইআইটি পড়বে, আপনার ছেলে তো নিট দেবে, ইংলিশ আমরা দেখে নেব, জিওগ্রাফি আমরা দেখে নেব, ও বৃষ্টি কেন হচ্ছে, ঝড় কেন হচ্ছে, ওসব বুঝে কোনো লাভ নেই। তার মানে তাকে কিন্তু কিছু সাবজেক্টসের প্রতি ডিসলাইকিংটা তারা ইচ্ছাকৃতভাবে ডেভেলপ করিয়ে দিচ্ছে, এবং তারা নিজেদের জাস্ট বিজনেসটাকে ফুলফিল করার জন্যে, তারা তাদের সাবজেক্টস বা এনরোল করানোর জন্যে তারা কিন্তু প্যারেন্টসকে এই মিসগাইডটা করিয়ে দিচ্ছে, এবং 12-এর কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন ক্লাস 6 থেকে স্টার্ট করিয়ে দিচ্ছে, যাতে কিনা প্যারেন্টসরা এটা বুঝেন, এবং প্যারেন্টসরা তখন ভাবছে বোধহয় ঠিক তাই, এবং ইংলিশ ফিংলিশ সব এখন তারাই মোটামুটি, তারা ক্লাস 10, 9, 10-এর সময় ইংলিশটা তারা দেখে নিচ্ছে সব কিছু। তার ফলে কি হচ্ছে, বাচ্চা না অনেকগুলো সাবজেক্টস থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে। একটা বাচ্চা হয়তো খুব সুন্দর লিখতে পারে, ভীষণ ভালো স্টোরি লেখে, সেই বাচ্চার সেই গুণটাকে কিন্তু নষ্ট করে দেওয়া হচ্ছে, ও মেইন স্ট্রিম করে দিচ্ছে একদিকে, ও বাচ্চাটাকে কিন্তু এক সাইড করে দিচ্ছে, যার ফলে বাচ্চাটার যে গুণ রয়েছে, ভালো বই পড়ে, বাচ্চাটা যে ভালো লিখতে পারে, বাচ্চাটার যে এবিলিটি আছে বলার, এই সমস্ত কোয়ালিটিসগুলোকে কিন্তু ডিমিনিশ করে দিচ্ছে, এবং তারা কিন্তু বাচ্চাটাকে একটা দিকে ড্র্যাগ করিয়ে দিচ্ছে। এর ফলে এইটা কিন্তু ওয়ান সাইড ট্র্যাক, সেখানে যদি কিছু না হয় তখন কিন্তু বাচ্চাটার কি হচ্ছে, সেই ট্র্যাকটাও হচ্ছে না, উল্টে বাচ্চার যে স্কিলগুলো ছিল সেটাও কিন্তু অলরেডি ড্যামেজ হয়ে গেছে, এবং বাচ্চাটা মেন্টালি ভীষণভাবে ডাউন হয়ে যাচ্ছে, তাকে কাউন্সেলিং পর্যন্ত করাতে হচ্ছে। এরকমও আমরা প্রচুর ক্যান্ডিডেটস পাচ্ছি যেখানে বাবা মারা ফিরে আসছে এবং প্রচুর তাকে কাউন্সেলিং করাতে হচ্ছে। আমি একটি ছাত্র পেয়েছি যে 10-এ ভীষণ ভালো ছিল এবং 97% নাম্বার পায় বোর্ডসে, তার বাবা মার ইচ্ছে ছিল ছেলে কোটা যাক, কোটাতে গেল, কোটাতে গিয়ে ছেলেটি যখন ফিরে আসে 12-এর পর ভীষণ অসুস্থ, কোটা স্ট্রেসটি সে নিতে পারেনি, সে ভালো লিখতো,
খুব ভালো কবিতা টবিতা লিখতো, গল্প লিখতো, কিন্তু বাবা মার যা স্বপ্ন হয় যে ছেলে আইআইটি দেবে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পড়ে তার লেখালেখি তো সব বন্ধ হয়ে যায়। ছেলেটিকে তার ইচ্ছার বিরুদ্ধেই কাজগুলো করতে হয়, এবং ওখানে স্ট্রেস, ওখানের সঙ্গেও কোপ আপ করতে পারেনি কোনোভাবে হোক, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পড়ে ওকে ফিরে আসতে হয়। তার ফলে বোর্ডটাও 12-এ যথেষ্ট খারাপ হয়, 88% নাম্বারটা নেমে যায় বোর্ডে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাচ্চাটি আর আমার সাথে দেখা করতেও আসে না লজ্জাতে। তার মা বলে ও আপনার সাথে আর দেখাই করতে চায় না, ভীষণভাবে আপসেট হয়ে গেছে। ও এখন স্যার যেটা চায় যে ও আবার লেখালেখির দুনিয়ায় ফিরতে চায়, কিন্তু সেই ইচ্ছা শক্তিটা ওর হারিয়ে গেছে। ওকে আমরা কাউন্সেলিং করাচ্ছি যাতে ও আবার নর্মাল লাইফে ফিরতে পারে। তার মানে একটা প্রাণবন্ত বাচ্চা, একটা এত সুন্দর বাচ্চা যে হাসি খুশি নিয়ে যাকে ছাড়লাম, তাকে আমরা ফিরছি এইভাবে একটা জায়গাতে। তো এটা একটা প্রায় সময় দেখতে পাচ্ছি যেটা কিন্তু ক্ষতি করে দিচ্ছে। অনেক কেসে হয়তো মিউজিক বাজাচ্ছে দারুণ সুন্দরভাবে, তাকে তারা বোঝাচ্ছে যে না এইগুলো করে কিছু হবে না, কি হবে, আপনার বাচ্চা মিউজিক করে নষ্ট হয়ে যাবে, বাচ্চাকে এইসব করবেন না, বাচ্চাকে ডাক্তার বানাতেই হবে, মিউজিশিয়ান করে কিছু হবে না, ডাক্তার করুন বাচ্চাটাকে, ভয় পাইয়ে। মানে সেই জায়গায় দাঁড়িয়ে পড়ে বাবা মা স্বাভাবিকভাবেই ভাবছে যে না মিউজিশিয়ান হয়ে সবাই তো আর অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল হবে না, তাহলে আমার বাচ্চাকে ডাক্তারবাবু বানাতে হবে, তাহলে ঠিক আছে যা বলছে সেটাই শুনি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে পড়ে তাহলে আমি সেটার পেছনেই চলে যাই, অটোমেটিক্যালি আমি তাহলে মেডিকেলের যে আছে সেই জায়গাতেই ট্রাই করি। এখানে দেখা যাচ্ছে যে প্রায়ই সময় ইনস্টিটিউটগুলোর সামনে আমরা দেখলাম যে পেপার পেতে পেতে, কাগজ পেতে পেতে মানুষ যেমন স্টেশনে বসে থাকে এরকমভাবে বসে আছে। ইনস্টিটিউটগুলোর বাইরে যদি দেখা যায় যে ইনস্টিটিউটগুলো কোচিং ইনস্টিটিউট, এর বাইরে এরকমভাবে লোকজন বসে আছে, মানে কাতারে কাতারে লোক বসে আছে, এবং তাদেরকে কনস্ট্যান্টলি আমি এরকমভাবে অনেকগুলো সেশনও অ্যাটেন্ড করেছি, যেহেতু আমার মেয়েও পড়ে, এবং সেই জায়গাতে তারা ওপেন এইভাবে বলে যাচ্ছে যে এই সব সাবজেক্ট কোনো পড়ার প্রয়োজন নেই, তার এইসব কোনো কিছু দরকার নেই, তার জানার দরকার নেই কেন বৃষ্টিপাত হয়। তাহলে আপনার মেয়েকে কেন মানে এই ফিল্ডে আপনি এনগেজ করেছেন? না, এনগেজ করিনি আমি, ওদের স্কুলে তো কাউন্সেলিং সেশন হয়, স্কুলগুলি এই সংস্থাগুলোর সঙ্গে গাঁটছাড়া বেঁধেছে সব। আচ্ছা, সব স্কুলগুলি এই সংস্থার সাথে কেন গাঁটছাড়া বেঁধেছে তার কারণ, তারও পেছনে কারণ আছে। তার কারণ 11-এর পর থেকে আর নর্মাল স্কুলে কেউ পড়ে না। কেন পড়ছে না? তার কারণ আমার মনে হয় আগামী 5-6 বছরের মধ্যে স্কুলগুলো বোধহয় এক্সাম সেন্টারে পরিণত হবে। তার কারণ এখন একটা নতুন কনসেপ্ট এসছে ডামি স্কুল। এই ব্যাপারেও আমি বলি, এই ডামি স্কুলগুলো হচ্ছে কলকাতার প্রায়ই সব কোচিং সেন্টার্সগুলো এখন একটা দায়িত্ব নিচ্ছে যে 11-12-এ বাচ্চাকে স্কুলে পাঠাবার কোনো প্রয়োজন নেই, আপনি কোচিং সেন্টারে বাচ্চাকে এনরোল করিয়ে দিন, আমরা বাকিটা বুঝে নেব। মানে বাচ্চাটাকে 11-12-এ ক্লাস করতে হবে না, বাচ্চাটা 11-12-এ কোচিংয়েই আসবে, আমরা কোনো একটা স্কুলে ওকে এনরোল করিয়ে রেখে দেবো, বাচ্চাটা অটোমেটিক্যালি 12-এ খালি বোর্ডের পরীক্ষা দেবে। এর ফলে বাচ্চাটা স্কুলিংটাও কিন্তু বন্ধ, 10-এর পর আর হচ্ছে না, কোনো স্কুলিং নেই, বাচ্চাটা সকালে যায় কোচিংয়েই বসে থাকে। মানে দেখতে গেলে ওই কোচিংয়েও তো বহু স্টুডেন্ট আসছে, স্কুলের এনভায়রনমেন্ট, কিন্তু কোচিং কখনোই স্কুলের এনভায়রনমেন্টটা দিতে পারে না। ওটার মধ্যে একটা ডিফারেন্সিয়েশন হয়। কি হয় ব্যাপারটা, এই যে স্কুলে কিছু কিছু জিনিস হয়, একটা বাচ্চার কিন্তু পর্যাপ্ত কো কারিকুলার অ্যাক্টিভিটিসও প্রয়োজন হয়। একটা বাচ্চার সঙ্গে সঙ্গে কো কারিকুলার স্পোর্টস, এই যে নভেম্বর ডিসেম্বরে কনসার্ট, স্পোর্টস, এইগুলো প্রয়োজন হয়। এইগুলো কিন্তু আমাদের সবার জীবনে এসছে, আমরা সবাই স্কুল লাইফ কাটিয়েছি, এগুলো কিন্তু খুব প্রয়োজন। আমরা একটা বাচ্চাকে প্রেসার কুকার সিচুয়েশনে রাখতে পারি না। হয়তো অভিভাবক হিসেবে আমি চাইবো আমার বাচ্চা সবসময় পড়ুক, সেটা হতে পারে না। আমরা অনলাইন ক্লাসে অনেক সময় লক্ষ্য করেছি, আমরা ক্লাস নিই যখন, অনেক ক্ষেত্রে বাবা মারা বলে স্যার আজকে একটু ক্লাস নিলেন, একটু গল্প করলেন, কিন্তু গল্প করাটাও ক্লাসের পার্ট, তাতে একটা বাচ্চা লাইট থাকে। আমি যদি একটা বাচ্চাকে হাফ অ্যান আওয়ার পড়াবার পর, অনেকক্ষণ লেখার পর জিজ্ঞেস করলাম আজকে স্কুলে কি হলো, স্পোর্টস কবে তোমার স্কুলে, ওই বাচ্চাটা না কিছুটা রিফ্রেশ হয়। যে কম্পিউটারের বাটনটা যেমন রিফ্রেশ করি আমরা, এইভাবে রিফ্রেশ হয়। বাচ্চাটার সঙ্গে সঙ্গে বলে স্যার আমার স্কুলে স্পোর্টস হচ্ছে ডিসেম্বর মাসে, এবছর কনসার্ট হবে না তোমার স্কুলে? বললো কনসার্টে কে আসবেন, কখন হবে, তুমি পার্টিসিপেট করছো কনসার্টে? এই যে ইন্টারাকশনস, বাচ্চারা আজকাল ইন্টারাকশনস করে না, ইন্টারাকশনস কমে গেছে। ইন্টারাকশন কমে যাওয়ার ফলে কি হয়েছে, তারা তাদের প্রবলেমসগুলোকে খুলে বলতে পারে না। মানে যেহেতু আমি জানি যে আপনি যদি একটা চ্যাপ্টারও পড়ান, আপনার পড়ানোর মেথডটা খুব ডিফারেন্ট, কারণ আপনি ওইটা রিলেটেড বিভিন্ন ইনসিডেন্টস, ইভেন্টস এগুলো নারেট করেন, যেগুলো হয়তো চ্যাপ্টারে মেনশন নেই, কোনো ম্যাসেজ রেলেভেন্স নেই, কিন্তু আমি জানি যে আপনি বইটা ধরেনও না, আপনি পুরো ইভেন্টটা কেন হয়েছে, কি হয়েছে, এটা ওইটা আপনার প্রচুর নলেজ আছে, এবং আপনি সেটাকে গল্পের মতো করে বলেন, যেটাতে আমার অ্যাজ এ স্টুডেন্ট মনে হয়েছিল তখন যে
আমার ভীষণভাবে একটা অন্য রকমের ইন্টারেস্ট এসেছিলো সাবজেক্ট, এবং আমি আপনার কাছে যে সাবজেক্টটা পড়তে যাই আমি ভেবেছিলাম যেটা এতটা থিওরি বেসড আমার পছন্দও হবে না, বাট ইট এন্ডেড আপ বিং ওয়ান অফ মাই ফেভারিট সাবজেক্টস অ্যান্ড আই থিঙ্ক ইট গোজ টু দ্য ফ্যাক্ট যে আপনি ভীষণ রিল্যাক্সিং গল্পের ছলে জিনিসটা পড়াতেন, যেটা গতানুগতিক থিওরি ওই লাইন বাই লাইন পড়ানোটা ছিল না। তো আমার মনে হয় এইভাবে খুব কম টিচাররা ইমপ্লিমেন্ট করে। তো সেইটা আপনার মনে হয় যে কতটা মানে এইভাবে পেরেন্টসরা কি এটা বুঝতে চায় যে আপনি গল্প করছেন, গল্পের ছলে পড়াচ্ছেন, তো সেটা পেরেন্টসরা কি বুঝতে চায়, নাকি পেরেন্টসদের কাছে এখনও মনে হয় যে ওই গতানুগতিক লাইন বাই লাইন কতক্ষণে চ্যাপ্টার শেষ হবে, সিলেবাস শেষ হবে? না, একটা সেকশন অফ প্যারেন্টস ব্যাপারটা বোঝে, নো ডাউট। একটা সেকশন অফ প্যারেন্টসের মধ্যে এখনও হয়তো ডিমান্ড থাকে যে নোটস। প্রথমে এসেই জিজ্ঞেস করেন আমাদেরকে যে স্যার আপনি নোটস দেন, এটা তার ফার্স্ট রিকোয়ারমেন্ট। তখন তাদেরকে আমরা বোঝাই, তাদেরকেও এডুকেট করতে হয় যে দেখুন আজকালকার দিনের বাচ্চারা কিন্তু ওই আসবো বস্তা পচা নোটস দেওয়া হবে এরকমভাবে এডুকেটরদের কাছ থেকে তারা আশা করে না। তারা আমাদের কাছ থেকে আশা করে যে নিশ্চয়ই তারা একটা এনরিচ টাইম কাটাবে, যাতে সে বাড়ি ফিরে ফিল করতে পারে সে কিছু আজকে নিয়ে ফিরেছে। ওই কয়েকটা নোটস যে কোনো বাজারে চলতি বইয়ের মধ্যেও পাওয়া যায়। সে যে আমাদের কাছে আসে একটা 1 ঘন্টা 2 ঘন্টা সেশন কাটায়, সেটা যেন তার কাছে খুব এনরিচ সেশন হয়। তো তার জন্য আমার মনে হয় এডুকেটার্সদেরও একটা প্রিপারেশন থাকা উচিত যে আমি যদি আজকে একটা টপিক পড়াই, সেই টপিকটা বাচ্চার কাছে কিভাবে আমি এনরিচ করে রাখতে পারবো। আজকাল তো কত নতুন মাধ্যমও এসছে যার মাধ্যমে আমরা বাচ্চাদেরকে করে রাখতে পারি। যেমন কি হয়, যেই চ্যাপ্টারটা আমরা পড়াতে যাই সেই চ্যাপ্টারটার আগেই আমরা একটা পিপিটি প্রেজেন্টেশন বাচ্চাদেরকে দিয়ে রাখি, যাতে বাচ্চাদের একটা অ্যাওয়ারনেস ধারণা হয়ে থাকে যে পিপিটিটা তুমি দেখে রাখো, প্রেজেন্টেশনটা হয়ে গেল। তার সঙ্গে সঙ্গে ক্লাসে আসার সঙ্গে সঙ্গে আজকাল খুব সুন্দর সুন্দর স্মার্ট বোর্ডস বা নর্মাল বোর্ডসও থাকে, যেখানে একে পরে বাচ্চাদেরকে দেখে রাখা যায়, প্রজেকশনস করা যায় বিভিন্ন রকমের জিনিসকে, সেগুলোকে বাচ্চাদেরকে দেখিয়ে দিলে বাচ্চারা না অডিও ভিজুয়ালটা আজকাল খুব লাইক করে, আজকাল ভীষণ লাইক করে, কারণ সারাক্ষণ তো দেখে অডিও ভিজুয়াল জিনিসগুলো। এবং আমরা যদি ক্লাসে যদি এই ব্যবস্থাগুলো করতে পারি, বাচ্চারা কিন্তু ভীষণ লাইক করে, গোটা চ্যাপ্টারটা তারা ভীষণ মানে ক্লাসের মধ্যে ভীষণ এনজয় করে তারা। আমরা যদি প্রজেকশন করতে পারি বা আমরা স্মার্ট বোর্ডস যদি করতে পারি ক্লাসের মধ্যে, একটা চ্যাপ্টারকে ছোট্ট চ্যাপ্টারকে কিন্তু ভীষণভাবে তারা লাইক করে এবং ভালোভাবে বোঝে। এবং তারপর বাচ্চাদেরকে যদি বুঝিয়ে দিই চ্যাপ্টারটাকে যে এইটা এইভাবে হচ্ছে, এইটা এইভাবে হচ্ছে গল্পের ছলে, ওর কাছে কিন্তু ব্যাপারটা হেভি মনে হয় না। হেভি ব্যাপারটাই কিন্তু খুব লাইট ওয়েতে ওর কাছে চলে গেল ব্যাপারটা। এরপর বাচ্চাটাকে বলা উচিত বা বলা হয়, আমরা এডুকেটাররা চেষ্টা করি, এরপর তুমি বইটা পড়ো। এবার তোমার মনে নিশ্চয়ই কিছু প্রশ্ন আসবে, এবার যে প্রশ্নগুলো আসবে তুমি আমাকে সেই প্রশ্নগুলো করতে পারো, তোমাকে আমি টাইম দিচ্ছি। এরপর আমরা এডুকেটাররা যেটা করি সেটা হচ্ছে আমরা তোমাকে কয়েকটা জিনিস জিজ্ঞেস করব যে তুমি বুঝতে পেরেছো কিনা। এবং এরপর ওয়ার্কশিটস এখনকার দিনে খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অনেক এডুকেটারই এটা ইউজ করেন, এই ওয়ার্কশিটসগুলো, যে ওই চ্যাপ্টার ভিত্তিক বিভিন্ন প্রশ্ন যেটা আমরা করতে পারি সেগুলো আমরা বাচ্চাদেরকে দিই, যাতে বুঝতে পারি বাচ্চাটা ঠিকঠাক করে পড়েছে কিনা চ্যাপ্টারটা। ওই ওয়ার্কশিটসগুলোকে সেখানে অবশ্য নম্বর না দেওয়াটাই উচিত, তার কারণ তাতে বাচ্চাটার মধ্যে একটা ভয় থাকে, আবার সেই টেস্টের ব্যাপার একটা স্যার যেন এটা একটা খেলার চলে একটা ওয়ার্কশিট নিচ্ছে, খেলার চলে একটা ওয়ার্কশিট নিচ্ছে স্যার, এই ওয়ার্কশিটসগুলো এবং বেস্ট ওয়ার্কশিটটা ক্লাসের মধ্যে কিন্তু আমরা স্টিক করে রাখবো, ঠিক আছে, যাতে কিনা বাচ্চাদের মধ্যে একটা থাকে যে আমার ওয়ার্কশিটটা খুব ভালো করব, তাহলে স্যার এটা স্টিক করে হ্যাং আপ হবে। এটা কিন্তু একটা ছোটবেলাতে খুব বড় একটা প্রাইজ। হয়তো আমাদের কাছে মনে হয় এই ব্যাপারটা তুচ্ছ, কিন্তু একটা বাচ্চার ওই এজে কিন্তু একটা মারাত্মক একটা পজিশন, একটা বইয়ের মধ্যে একটা স্মাইলি টিচার রেখে দিল, ভীষণ। এটা একটা ওই এজে যদি আমরা ফিরে যাই, একটা 14 বছরের 15 বছরের বাচ্চার এজ গ্রুপে, এটা একটা মারাত্মক পজিশন। অনেকেই হয়তো ভাবে এটা কি এমন একটা ব্যাপার, কিন্তু আমরা যদি ফিরে যাই আমাদের ওই এজে, বিশাল একটা ব্যাপার। তো সেই জায়গায় দাঁড়িয়ে পড়ে এটার জন্য যে কি হুড়োহুড়ি পড়ে যায় যে আমারটা স্যার আমারটা হবে না, আমারটা হবে না, এটার জন্য কেউ ফোনও করে, স্যার আমারটা দিলে না আজকে। আমি বললাম দেবো, পরের দিন আরো ভালো করতে হবে, আজকে একটু হ্যান্ডরাইটিংটা খারাপ হয়েছিল, তো ঠিক আছে স্যার পরের দিন আমি ভালো করবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে পড়ে তাদের মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা থাকে, যার ফলে তাদের অ্যাসেসমেন্টগুলো করা হয়। তারপর তাদেরকে কিন্তু একটা মার্কসের ফরম্যাটে আসতেই হয়, কারণ আমাদের কিন্তু এখনও পর্যন্ত বোর্ডস এক্সামগুলো কিন্তু মার্কস ফরম্যাটেই আছে, পেন পেপার। স্যার আপনি 12-এর এইটা বললেন যে আজকাল এই স্কুলের ব্যাপারটা উঠে আছে কোচিং সেন্টারে, কিন্তু দেখতে গেলে স্যার এই যে 12-এর পর আবার একটা এন্ট্রেন্স এক্সামে বিভিন্ন নানা জায়গায় কম্পিটিটিভ এন্ট্রেন্স এক্সামগুলো হচ্ছে, প্রতিটা ফিল্ডেই অ্যাপ্লিকেবল প্রায়।
তো সেই ক্ষেত্রে স্টুডেন্টদেরও ব্যাপারটা মানে জন্য খুব প্রেশারাইজিং হয়ে যাচ্ছে। 11-12 একটা আলাদা সিলেবাস বোর্ডের জন্য, আবার বোর্ড হতে না হতেই আবার একটা কম্পিটিটিভ এক্সামটা শুরু হয়ে যাচ্ছে। তো ওদেরকে সাইমালটেনিয়াসলি একই 12-এর সিলেবাস ইজ ভেরি টাফ সিলেবাস, তার সাথে আবার ওদেরকে ওই কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে হচ্ছে। তো এটা তো ওদের কাছে প্রচণ্ড প্রেশার ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো সেটা থেকে ওয়ান ওয়ে যাওয়াটা আপনার কি মনে হয় বেটার? না, এটাও ডিপেন্ড করছে স্টুডেন্ট টু স্টুডেন্ট। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের না এই ডামি স্কুল বা স্কুল না গিয়ে বাড়িতে বসে পড়াশুনো করার একটা প্রবণতা থাকে। তারা বাড়িতে বসে খুব সুন্দর পড়াশোনাটা গুছিয়ে নিতে পারে, সকাল থেকে উঠে ঠিক টাইমে উঠে পড়াশুনো করে। আবার অনেক শ্রেণীর বাচ্চারা দেখি সকালে বাড়িতে থাকার ফলে তারা কিন্তু পড়াশোনাটা করে না। সকালে স্কুল তো যাই না, সকালে খুব লেট করে ওঠার পরই তারা মোবাইল নিয়ে বসে এবং সকালটা সময় নষ্ট করে। সুতরাং এটা আমার মনে হয় প্যারেন্টসদের বোঝা উচিত বা বাচ্চারও দেখা উচিত। যদি বাচ্চা দেখা যায় যে অ্যালার্ট থাকে এবং বাচ্চা যদি মনে হয় যে অ্যাওয়্যার, তাহলে বাচ্চার কিন্তু এরকম স্কুল চলতে পারে, মানে যেখানে স্কুল যাওয়ার ব্যাপার নেই। কিন্তু যদি দেখা যায় যে বাচ্চা কিন্তু একেবারেই তার একটি ডিসিপ্লিন কোর্সে থাকা দরকার, তাহলে আমার মনে হয় তার জন্য এই ধরনের সিস্টেম একেবারেই ভালো নয়। সেক্ষেত্রে বাচ্চার কিন্তু ক্ষতি হতে পারে। ডামি স্কুল বা এই ধরনের স্কুল, সেখানে কিন্তু বাচ্চাকে একটা স্ট্রিক্ট ডিসিপ্লিনের মধ্যেই রাখা দরকার। ঠিক। আশা করি 10 হয়ে যাওয়া অবধি বাবা মারা এটা বুঝে যান যে আমার বাচ্চা যে রয়েছে সে কী রকমের বাচ্চা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পড়ে এটা আমাদের বা যেখানে সে পড়ে সেই টিচার্সদের কাছ থেকেও যদি সেটার সাজেশন নেয়, সেক্ষেত্রে আমরাও অনেক সময় হেল্প করে দিই বা বলে দিই যে একে কিন্তু কখনোই এই ধরনের স্কুলে ভর্তি করবেন না, কেন ও খুব ক্যারিড অ্যাওয়ে বাচ্চা, এবং সেক্ষেত্রে ক্লাসেও যখন থাকে ভীষণভাবে খুব ক্যারিড অ্যাওয়ে থাকে। তো একে কখনোই এই ধরনের স্কুলে ভর্তি করবেন না। আবার কেউ থাকে দেখি তাই সে ভীষণভাবে অ্যালার্ট বাচ্চা, তার কিছু যায় আসে না, সে নিজের মতন করে পড়াশোনা করে। স্যার, যারাই 10-12-এর টপার নিউজ চ্যানেল যায় তাদের বাড়িতে ইন্টারভিউ নিতে, ম্যাক্সিমাম কেসেই শোনা যায়, আজকাল তো বোধহয় তাও একটু ডিফারেন্ট কেন, কিন্তু আগে তো 3-4 বছর আগে তো যেই টপারই হতো সেই বলতে আমি দিনে 8 ঘন্টা পড়ছি, মাঝখানে 10 মিনিট ব্রেক নিচ্ছি, তারপর আবার 8 ঘন্টা, মানে দিনে আর কিচ্ছু তাকাচ্ছি না, লাস্ট 1 মাসে আমি এত ঘন্টা পড়েছি। আপনার কি মনে হয় একটা হেলদি মেথড, মানে আপনি কি এটা সাজেস্ট করেন পরীক্ষার লাস্ট 1 মাস মানে কোনো দিকে না থাকে 24 ঘন্টার মধ্যে আমি 10-12 ঘন্টা পুরো? আমার মনে হয় টপার্সরা 7-8 থেকেই বা তার আগে থেকেই তৈরি হয়ে যায়। ক্লাস 10-12 এসে কেউ টপার তৈরি হয় না। না, আমি পড়াশোনা যে পড়ার ডিউরেশনে বেস করে টপার তৈরি হয় না, কারণ আমি অনেককেই চিনি যারা অল ইন্ডিয়া সেকেন্ড অবধি আমি পড়িয়েছি, তারা খুব অল্প সময় পড়াশুনো করতো। তাই ডিউরেশনটা ম্যাটার করে না, কোয়ালিটি অফ স্টাডিজটা ম্যাটার করে। কিরকম কোয়ালিটি? যেমন ফর অ্যান এক্সাম্পল, অনেকে 4 ঘন্টা 5 ঘন্টা পড়াশুনো করেও তার যা আউটপুট, আবার অনেকে 1 ঘন্টা পড়াশুনো করেও তার থেকে বেশি আউটপুট। তাই ওই পড়ার ঘন্টাটা আমার মনে হয় একেবারেই একটা আমাদের মাইন্ড ব্লক, যেটা আমরা ওই কনভেনশনাল মাইন্ড ব্লক যেটা প্যারেন্টসরা রাখি আমরা, সেটা আমার মনে হয় সরিয়ে দেওয়া দরকার। যে 7 ঘন্টা পড়াশোনা, 8 ঘন্টা যেটুকু তুমি পড়বে সেটা কোয়ালিটি টাইম স্পেন্ড করো। অ্যাজ আ টিচার আপনি কিভাবে কনভিন্স, মানে কোয়ালিটিটা বুঝে স্টুডেন্টদের কিভাবে গাইড করেন? আমার মনে হয় এরা যেখানে প্রবলেমটা ক্রিয়েট করে ফেলে সেটা হচ্ছে এদের তো সাবজেক্টস থাকে অনেকগুলো, এটার একটা কমপ্লিট রুটিন দরকার, যে আমি কোন জায়গায় কখন, আমরা যেমন নিজেদের কাজগুলোকে ভাগ করি সেইভাবে ভাগটা করা দরকার। যে এখন আমাকে কাজে বেরোতে হবে, আজকে আমাকে বাজারে যেতে হবে, অমুক দিন আমাকে ব্যাংকে যেতে হবে। এই রুটিনটা আমার মনে হয় অনেক সময় বাচ্চারা করে উঠতে পারে না। তাই বাবা মাদের বলবো আমি, বা অভিভাবকরার সঙ্গে টিচার্সরাও যারা রয়েছেন তারাও যদি সাহায্য করে দেন, তারা তো অবশ্যই করেন সাহায্য এই বিষয়গুলোতে, তারা সবাই মিলে যদি এগুলো বসে পড়ে একটু ঠিক করে নেন, আমার মনে হয় এই প্রবলেমটা অনেকটা কেটে যায়। এবং আমরা আমাদের বাচ্চাদের সাথে এগুলো বসে বসে করে দিই, রুটিনটা তৈরি করে দিই একটা। এবং অনেক সময় বাবা মারা বলবে আমরা তো এই রুটিন করেছি, বাচ্চারা তো ফলো করে না। রুটিন করলেই বাচ্চারা ফলো করবে তা নয়, কিন্তু রুটিনটা যদি আমি বাচ্চার সামনে রাখি, অ্যাটলিস্ট একটা টার্গেট পৌঁছানোর চেষ্টা হয়। রাইট। এবং ওই টার্গেটে পৌঁছাতেই কিন্তু আমি পৌঁছে যাব। আমার যদি বলা থাকে 10টার সময় তুমি অমুক জায়গায় পৌঁছাতে হবে, প্রথম দিন আমার 10:30 হবে, তারপরের দিন 11টা হবে, আস্তে আস্তে কিন্তু আমি 10:45 পৌঁছে যাবো একটা সময়। ঠিক। কিন্তু চোখের সামনে যদি আমার না লেখা থাকে তাহলে ওটা কিন্তু 12টা হয়ে যাবে। তাই চোখের সামনে আমাদের কিন্তু একটা জিনিস সব সময় প্রয়োজন হয়। তাই এই জিনিসটা, টার্গেটটা আমি বলবো যে অনেক ক্ষেত্রে বাবা মারা হতোদ্দাম হয়ে যায়, হতাশ হয়ে পড়েন, হয়তো একেবারে হবেন না। এই রুটিনটা কিন্তু সব সময় করে রাখবেন, দরকার ছোট ছোট করবেন, 2-3 দিনের রুটিন করে দেবেন,
যে আজকের দিনে তুমি এই সাবজেক্টসগুলো অমুক সময় পড়বে, কারণ আপনারা সবাই জানেন ওর শিডিউলটা কী, ওর শিডিউল ওয়াইজ ভাগ করে দেবেন। এরা না অনেকটা সময় জিওপার্ডাইজ হয়ে যায়, কনফিউজড হয়ে যায় কোনটা কি পড়বো, কখন কি পড়বো, এবং অল্প মাথাতে না নিতে পারে না, তখন কি করে সব ছেড়ে দেয়। আর ভাল লাগছে না কিছু, ওই তখন ভালো লাগছে না, তখনই কি হয় ওই মোবাইল নিয়ে বসে পড়ে। এবং অধিকাংশ ক্ষেত্রে কি হয় আমি লক্ষ্য করে দেখেছি, এরা না বেসিক্যালি এরা গেমটা খেলে, এবং এই গেম না খুব মানে গেম খেলতে গেলে কিন্তু মাথার একটা যথেষ্ট বুদ্ধির প্রয়োজন হয়, এবং এই বুদ্ধিটা যেহেতু গেমের পেছনে মানে মাথার ওপর যায়, এবং গেম খেলতে গেলে যে বুদ্ধিটা খরচ করে, এর ফলে কি হয় টায়ার্ড হয়ে যায়, ফ্যাটিক হয়ে যায়। এর ফলে পড়াশুনো যখনই দেখে না ওই ফ্যাটিকনেসটা কিন্তু থেকে যায়, আর ওই তাই জন্য বুদ্ধিটা ওই বুদ্ধিটা না সঞ্চয় করে রাখতে হবে, গেমটা খরচ করতে দেওয়া যাবে না। মানে আমাদের তো বুদ্ধির পার্সেন্টেজটা আছে, ওইটা খরচটা যাই অন্য জায়গায় করে দেব, ওই জায়গায় ওই কনফিউশন স্টেটটা আসতে দেওয়া যাবে না। তখন বাবা মাকে কথা বলতে হবে, প্রচুর পরিমাণে সময় কাটাতে হবে। আমরা অ্যাকচুয়ালি কি করি অনেক সময়, আমরা নিজেরাও তো তাই ব্যস্ত, সবাই পেরেন্টসরাও তো চাকরি করে আজকাল খুব ব্যস্ত। শুধু তাই নয়, একটা পেরেন্টসদেরকেও তো কিছু স্যাক্রিফাইস করতে হবে। আমি নিজেরাও লক্ষ্য করে দেখি যে একটা বাচ্চা পড়ছে, বাবা মারাও তো আমাদের কাছে আসেন, বাবা মাও কনস্ট্যান্ট মোবাইলে রয়েছেন। তো বাবা মা যদি কনস্ট্যান্ট মোবাইলে থাকেন, আমরা জানি আমরা সবাই তাই করি, তাহলে আমি তো বাচ্চাকে শাসন করতে পারবো না, দেখেই বলবে যে তোমরাও তো করো। তাই কিছু জিনিস তো করতেই হবে। আমি তাই বারবার করে বলি, অনেক বাবা মাদের অভিভাবকদের বলি যে দয়া করে নিজেদের মোবাইলে গেমটা রাখবেন না, কেন ওরা কিন্তু সব দেখে যে মা তোমার মোবাইলে তো গেমটা আছে। আচ্ছা, ফোনের সাথে সময় কাটা মানে নিজের মধ্যে সময় কাটার ব্যাপারটা হয়তো লকডাউনের পর ভীষণভাবে বেড়ে গেছে, এবং লকডাউনে যেটা আরেকটা জিনিস ইন্ট্রোডিউস হয়েছে লকডাউনের পর থেকে হচ্ছে হাইব্রিড মোড অফ এডুকেশন। ক্লাস করতে পারছে না, আসতে পারছে না, অনলাইন পড়ে নিচ্ছে। এবং লকডাউনে যেটা আমার অনেক স্টুডেন্টকে ভীষণভাবে স্পয়েল করে দিচ্ছে হচ্ছে অনলাইন এক্সামস, মানে পুরোটাই অনলাইনে সব হচ্ছে, অনলাইনেই পাস করছে। তো সেই মোডটা থেকে বেরিয়ে আসা কতটা চ্যালেঞ্জ স্টুডেন্টদের কাছে? এর অনেক পজিটিভ সাইডও হয়েছে, অনেক ক্ষেত্রে বাচ্চারা কিন্তু এর থেকে ভালো দিকও পেয়েছে। প্রচুর বাচ্চা অনলাইনের মাধ্যমে ভালো পড়াশুনো করেছে, এবং তারা কিন্তু প্রচুরভাবে ভালো রেজাল্টও করেছে। আমি নিজেও লক্ষ্য করেছি অনলাইনে কিন্তু অনেক ভালো ছেলেমেয়েও বেরিয়েছে, তারা পড়াশুনো করেছে। অনলাইন নিয়ে অনেকেই হয়তো নেগেটিভিটি বলে, কিন্তু আমরা যারা পড়াই তারা কিন্তু দেখেছি অনেক বাচ্চা কিন্তু অনলাইনের মধ্যে পড়াশুনো করেছে, এবং তারা সেই সময়ে বিভিন্নভাবে চেষ্টা করেছে নিজেদেরকে এনরিচ করার। অনলাইনের মধ্যে দিয়ে ভালো ভালো জিনিস খোঁজার চেষ্টা করেছে, তারা বাড়িতে অনেকটা সময় পেয়েছে থাকার, স্কুল যেতে হয়নি, অনেকটা সময় পেয়েছে। ওই পিরিয়ডে অভিভাবকদের ওয়ার্ক ফ্রম হোম ছিল, তাই অভিভাবকরা ওই সময়ে প্রায় সময় ছেলে মেয়েদের সাথে কাটিয়েছে, এক্সট্রা টাইম দিতে পেরেছে, যার ফলে যে গ্যাপটা তৈরি হয়েছিল, ছেলেমেয়েরা যে একাকিত্বে ভুগছিল, সেই জায়গাটা কিন্তু অনেকটা কমে গেছিল। এবং এই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু পজিটিভ সাইন। আবার নেগেটিভ সাইন দেখা গেছে কি, অনেক ক্ষেত্রে বাবা মারা দেখা যাচ্ছে যে হয়তো ছেলে মেয়েকে যে টাইমটা দেওয়ার দরকার সেই টাইমটা হয়তো দিতে পারছে না, সেই জায়গায় দাঁড়িয়ে পড়ে আজকালকার বাচ্চারা না ভীষণ একাকিত্বে ভুগছে। খালি তাকে কোচিংয়ে পৌঁছে দেওয়া, ড্রপ করে দেওয়াটাই কিন্তু আমার মনে হয় সব নয়। হয়তো আমরা বলবো তাকে তো ড্রপ করে দিই, তাকে তো আমি স্কুলে ভর্তি করে দিয়েছি। আমার মনে হয় তাকে কোয়ালিটি টাইমটা দেওয়া দরকার, কারণ আমরা ক্লাসে লক্ষ্য করি যে ছেলেমেয়েরা কিন্তু ভীষণভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে তখন কিন্তু তারা বিভিন্ন মিডিয়াম খুঁজছে, বিভিন্ন রকমভাবে মিডিয়াম খুঁজছে, বিভিন্ন রিলেশনশিপে জড়িয়ে পড়ছে যেগুলো খুব অল্প বয়সেই, এবং সেগুলোতে তারা সমস্যা হচ্ছে নানা রকমভাবে, তারা ডিস্ট্রাক্টেড হচ্ছে, মেন্টাল ট্রমার মধ্যে পড়ে যাচ্ছে তারা, এবং তারা ডিলেমার মধ্যে পড়ছে। এবং এই সমস্যাগুলো কিন্তু মারাত্মক। একটি মেয়ে ক্লাস 8-এ খুব ভালো ছিল, 9 থেকে দেখা যাচ্ছে সে পড়াশুনো করছে না, তার বাবা মা দুজনেই ওয়ার্কিং, একটা কলকাতার নামজাদা স্কুলে পড়ে, বাবা মা তাকে সময় দিতে পারে। এখন তার প্যারেন্টসরা বলছে যে কি করব, আমরা তো সব কিছুই দিয়ে রেখেছি মেয়েকে, কিন্তু মেয়ে কেন পড়ছে না, কিন্তু মেয়ে কেন পড়ছে না তার কারণ সেটা তো খুঁজে বার করতে হবে। সুপারভিশন, মেয়েকে তো সমস্ত কিছু দিয়ে রাখলে হবে না। এবার এটাও জায়গা একটা চিন্তার বিষয় যে তারা তো তাদের চাকরি ছেড়ে সম্ভব নয় কিছু দেখার। এই জায়গাটা একটা ভীষণ চ্যালেঞ্জ। সব থেকে বেশি কি কনসার্ন এই বোর্ডের আগে স্টুডেন্টদের মধ্যে দেখেন স্যার, এটা কিভাবে অ্যাড্রেস করেন আপনি?
আমার মনে হয় টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট একটা বড় ইস্যু, যেই টাইম ম্যানেজমেন্টটা ওদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট এই সময়ে বোর্ডের আগে, যে টাইম ম্যানেজমেন্ট। কারণ এখন অলরেডি আমাদের স্কুল চলছে, স্কুল ছুটি নেই, স্কুল চলছে, তার সঙ্গে এই 2-2:30 সব বাড়ি ফিরবে, বাড়ি ফিরেই কোনো রকমভাবে লাঞ্চটা সেরেই তাদেরকে কিন্তু ছুটতে হবে। এই সঙ্গে সঙ্গে মক টেস্ট, পরীক্ষা, বাড়ি ফিরবে 9টা, 9:30, 10টা, তারপর সেলফ স্টাডির একটু করেই আবার কালকে। এই যে টাইম ম্যানেজমেন্ট, এইটাকে মারাত্মকভাবে রাখা, এটা কিভাবে আপনি অ্যাড্রেস করেন একটু বেটার? এটা আমার মনে হয় যে যেখানে যেখানে পড়ছে এডুকেটার্সদেরও এই বিষয়টা একটু দেখতে হবে, যে তারা যেখানে পড়তে যাচ্ছে সেখানেও বাচ্চাটিকে একটু দেখা, যে বাচ্চাটা যখন আসছে তার যে সমস্যাগুলো রয়েছে সেই পড়াগুলোকে যেন সেখানে রিভাইজ করিয়ে দেওয়া যায়, বাচ্চাটিকে যেন ঠিক মতনভাবে রিফ্রেশ রাখা যায়। সেখানে যদি বাচ্চাটা একটা পাল্টা ট্রমা ক্রিয়েট হয়ে যায় না, তাহলে খুব সমস্যা। রাইট, সারাদিন স্কুলের ওই ধকলের পর যদি কোচিংসগুলো ট্রমা হয়ে যায়, তাহলে কিন্তু বাচ্চাটা বাড়ি যখন ফিরবে দিনের শেষে, ও কিন্তু ভীষণভাবে ডিপ্রেসড হয়ে ফিরবে। ঠিক ঠিক, এইটাই হয়ে যায় অধিকাংশ ক্ষেত্রে। ওকে পজিটিভ এনার্জি নেওয়ার জায়গাটা দরকার ভীষণভাবে, কারণ এটা তো খেলাধুলাটা করতে পারে না, না একদমই সেভাবে আউটডোর গেমস নেই সে, তার ফলে কি হয়, তার মধ্যে একটা ভীষণভাবে স্ট্রেস জন্ম নেয়। এদের জীবনটা সত্যিকারের একটু অন্যরকম, তবে এরা মানিয়ে নিতে পারে, মানে এটাও ঠিক। মানে আমরা হয়তো এতটা চিন্তা করি, এরা কিন্তু মানে বেশ শক্তপোক্ত, ওভারকাম করে যেতে পারে। মানে আমরা আমাদের অ্যাঙ্গেল থেকে হয়তো ভাবছি পারছে কি পারছে না, বাট আমি তো বলবো ভীষণভাবে কনফিডেন্ট জেনারেশন। মানে এদের দিয়ে আশা দেখা যেতে পারে। মানে আমি ভীষণভাবে একটা সিলভার লাইন দেখতে পারি এদের থেকে, যে আমি ভীষণ আশাবাদী মানুষ এবং এদের নিয়ে কাজ করি, এবং এদের নিয়ে আমি প্রত্যেক অভিভাবককে বলবো যে আপনারা আশা দেখতে পারেন। মানে মানে দে অল হ্যাভ এ ব্রাইট ফিউচার। খালি একটু এদের পাশে থাকবেন, নার্চার করতে হবে এদেরকে একটু দেখতে হবে, যে আর একটু টাইম কাটান, দরকার হলে এদের সাথে একটু ভ্যাকেশনে যান, একটু এদের সাথে ঘুরুন, সময় কাটান, বাড়িতে দরকার হলে এদের সাথে একটু খেলাধুলো করুন, একটু এদের সাথে যা যা ইনডোর গেমস আছে, সেটা ছোটোখাটো খেলাই হতে পারে, লুডো, চেস, যাই হোক, এরা কিন্তু খুশি হয়ে যায়। তবে চেষ্টা করবেন সেটা যেন মোবাইল ওরিয়েন্টেড গেমসগুলো না হয়। এই যখনই কোনো মানে খুঁজতে মোবাইল চাইবে বারবার করে, তখনই বলবেন তুমি এগুলোকে আন্ডারলাইন করে রাখো, কারণ আজকাল প্রত্যেকটি স্টুডেন্টের কিন্তু টিচার্স আছে, রাইট, এবং স্কুলেও আছে। সেক্ষেত্রে স্কুলের টিচার্সরাও যথেষ্ট অ্যাকোমোডেটিভ, পার্সোনাল টিচার্সরাও হেল্প করে দেন, এবং সেক্ষেত্রে তাকে বলতে হবে যে তুমি এগুলোকে আন্ডারলাইন করে রাখো, তুমি এটা টিচারকে জিজ্ঞেস করো। টিচাররা খুব খুশি হন যে আমার ছাত্র বা ছাত্রী জিজ্ঞেস করলেন, এটাতে টিচার্সরা ভীষণ খুশি হন। তো এটা সবসময় আমার মনে এনকারেজ করা উচিত, রাদার দেন গুগল থেকে না দেখে, তাতে কোন দিক থেকে কি করে ফেলবে, উল্টো কি মিনিং চলে আসবে, আমার মনে হয় এটা অ্যাভয়েড করা উচিত। তাতে বাচ্চাটা অনেক বেশি খাটবে, দেখবে, থিংকিং ক্যাপাবিলিটিও থাকবে, বেড়ে যাবে তার। থ্যাংক ইউ সো মাচ স্যার, ভীষণ ভালো লাগলো কথা বলে। আশা করি সবারই অল দ্য বেস্ট, সবাইকে ভালো করুক। ঠিক আছে, থ্যাংক ইউ।